চিন্তা করুন, আপনার সামনে বসে আছে এক দুর্ধর্ষ অপরাধী। তার কাছে এমন তথ্য আছে যা হাজার মানুষের প্রাণ বাঁচাতে পারে, কিন্তু সে মুখ খুলছে না। আপনি কি করবেন? তাকে মারধর করবেন নাকি বন্ধুত্ব করবেন? বিখ্যাত ফরেনসিক সাইকোলজিস্ট এমিলি অ্যালিসন বলছেন, জোর করে নয়, বরং র্যাপো বা গভীর মনস্তাত্ত্বিক সংযোগের মাধ্যমেই সবচেয়ে কঠিন মানুষের মন জয় করা সম্ভব। আজকের বুক এক্সপ্লোরারে আমরা জানব সেই গোপন সূত্র যা আপনাকে বানিয়ে দেবে একজন মাস্টার কমিউনিকেটর। হ্যালো বন্ধুরা, বুক এক্সপ্লোরারে আপনাদের স্বাগতম। আজকের এপিসোডটি একটু স্পেশাল, কারণ আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা মূলত লেখা হয়েছে ক্রিমিনাল এবং টেররিস্টদের মনস্তত্ত্ব নিয়ে, কিন্তু এর প্রতিটি লাইন আপনার ব্যক্তিগত এবং প্রফেশনাল লাইফে জাদুর মতো কাজ করবে। বইটির নাম র্যাপো, দ্য 4 ওয়েজ টু রিড পিপল, আর এর লেখক দম্পতি এমিলি অ্যালিসন এবং লরেন্স অ্যালিসন। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে আমরা কেন এই বইটি পড়ব এবং এই লেখকদের কথা আমাদের কেন শোনা উচিত। এমিলি এবং লরেন্স অ্যালিসন কোনো সাধারণ মোটিভেশনাল স্পিকার নন। তারা হলেন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ফরেনসিক সাইকোলজিস্ট। গত ৩০ বছর ধরে তারা পুলিশ, মিলিটারি, এফবিআই এবং গোয়েন্দা সংস্থাদের ট্রেনিং দিয়ে আসছেন। তাদের কাজ হল কিভাবে চরম অপরাধীদের মুখ থেকে সত্য বের করে আনা যায়। চিন্তা করুন, একজন ক্রিমিনাল যে জানে মুখ খুললেই তার ফাঁসি হবে অথবা সে জেলে পচে মরবে, সে কেন আপনাকে সত্য কথা বলবে? তাকে মেরে পিটিয়ে হয়তো সাময়িক ভয় দেখানো যায়, কিন্তু তাতে সঠিক তথ্য পাওয়া যায় না। অ্যালিসন দম্পতি গবেষণা করে দেখেছেন, মানুষের ওপর শারীরিক নির্যাতন বা মেন্টাল প্রেশার দিয়ে কাজ হয় না। কাজ হয় তখন যখন আপনি তাদের সাথে একটি কানেকশন বা সংযোগ তৈরি করতে পারেন, আর এই সংযোগকেই মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যাপো বা র্যাপোর্ট। এখন আপনি হয়তো ভাবছেন, আমি তো আর কোনো পুলিশ অফিসার নই বা আমার সামনে কোনো টেররিস্ট বসে নেই, তাহলে এই বই আমার কি কাজে লাগবে? মজার ব্যাপার হলো, লেখকরা বলছেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত ছোটখাটো ইন্টারোগেশন বা জেরার মুখোমুখি হই। চিন্তা করুন আপনার সেই টিনেজার সন্তানের কথা, যে কিছুতেই আপনার কথা শুনছে না, দরজা বন্ধ করে বসে আছে। সে কি অনেকটা ওই একগুঁয়ে অপরাধীর মতো আচরণ করছে না? অথবা আপনার অফিসের সেই বস যে আপনার কোনো ভালো আইডিয়াই শুনতে চায় না, শুধু নিজের ক্ষমতা দেখায়। কিংবা আপনার জীবনসঙ্গী যার সাথে ছোট্ট একটা কথা নিয়ে শুরু হওয়া তর্ক এক বিরাট ঝগড়ায় রূপ নেয়। এই সব পরিস্থিতিতে আমরা সাধারণত কি করি? আমরা রেগে যাই, পাল্টা তর্ক করি, অথবা চুপ করে অভিমান করে বসে থাকি। কিন্তু এতে কি সমস্যার সমাধান হয়? হয় না, সম্পর্ক আরও খারাপ হয়। এমিলি এবং লরেন্স অ্যালিসন তাদের হাজার হাজার ঘণ্টার অভিজ্ঞতার নির্যাস দিয়ে এই বইতে দেখিয়েছেন যে মানুষের সাথে সম্পর্ক তৈরি করা বা কমিউনিকেশন করা এটি কোনো অনুমান নির্ভর কাজ নয়, এটি একটি বিজ্ঞান। যেমন অঙ্ক বা গণিতের সূত্র থাকে, তেমনি মানুষের সাথে কথা বলারও নির্দিষ্ট সূত্র আছে। তবে মূল টপিকে যাওয়ার আগে আমাদের একটি খুব বড় ভুল ধারণা ভাঙতে হবে। আমাদের মধ্যে অনেকেই মনে করেন র্যাপো বা ভালো সম্পর্ক তৈরি করা মানেই হলো সামনের মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করা, মিষ্টি করে কথা বলা বা তাদের সব কথায় হ্যাঁ বলা। এটি একদম ভুল ধারণা। লেখকরা খুব স্পষ্টভাবে বলছেন, র্যাপো মানে নাইস বা ভালো হওয়া নয়। র্যাপো মানে হলো অনেস্টি অর্থাৎ সততা, এমপ্যাথি অর্থাৎ সহমর্মিতা এবং অটোনমি অর্থাৎ স্বাধীনতার এক অদ্ভুত সংমিশ্রণ। আপনি কারো সাথে দ্বিমত করেও তার সাথে দারুণ র্যাপো তৈরি করতে পারেন। আপনি কঠিন সত্য কথা বলেও কারো প্রিয়ভাজন হতে পারেন। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা বইটির প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে শিখব। আমরা জানব মানুষের ব্যক্তিত্বের 4টি ধরন বা অ্যানিমাল স্টাইলস: টিরেক্স, ইঁদুর, সিংহ এবং বানর। আমরা জানব হিয়ার প্রিন্সিপল কি এবং কিভাবে এটি অ্যাপ্লাই করতে হয়। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং এই টেকনিকগুলো আপনার জীবনে প্রয়োগ করেন, তবে আপনি শুধু একজন ভালো বক্তাই হবেন না, বরং আপনি মানুষের মন পড়ার ক্ষমতা অর্জন করবেন। আপনি বুঝতে পারবেন কেন আপনার সামনের মানুষটি রেগে আছে এবং ঠিক কোন শব্দগুলো ব্যবহার করলে সে শান্ত হবে। তাহলে চলুন আর দেরি না করে আমরা প্রবেশ করি মানুষের মনের গহীনে। প্রথমেই আমরা জানব কমিউনিকেশনের সেই 4টি স্টাইল সম্পর্কে, যা দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে সংজ্ঞায়িত করা যায়। এখন আমরা এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটিতে প্রবেশ করছি। লেখকরা তাদের গবেষণায় দেখেছেন যে মানুষের ব্যবহার বা আচরণকে একটি মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা সম্ভব। একে তারা বলছেন দ্য কমিউনিকেশন হুইল বা যোগাযোগের চাকা। এই চাকাটি বুঝতে পারলে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। কেন? কারণ আমরা সাধারণত মানুষকে লেবেল লাগিয়ে দিই।
আমরা বলি ও খুব রাগী, ও খুব লাজুক বা ও খুব অহংকারী। কিন্তু লেখকরা বলছেন মানুষের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কোনো স্থির পাথর নয়। একই মানুষ পরিস্থিতির ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন আচরণ করে। যে লোকটি অফিসে তার অধস্তন কর্মচারীদের সাথে বাঘের মতো গর্জন করে, সেই একই লোক হয়তো তার স্ত্রীর সামনে ভিজে বিড়ালের মতো আচরণ করে। আবার যে ছাত্রটি ক্লাসে টু শব্দটিও করে না, সেই হয়তো বন্ধুদের আড্ডায় আসর মাতিয়ে রাখে। তাহলে মানুষটি আসলে কেমন, রাগী নাকি লাজুক? উত্তর হলো সবগুলোই। এটি নির্ভর করে সে কার সাথে কথা বলছে এবং সেই মুহূর্তে তার পাওয়ার ডাইনামিক বা ক্ষমতার সমীকরণ কি। অ্যালিসন দম্পতি এই পুরো ব্যাপারটিকে একটি বৃত্ত বা চাকার মাধ্যমে বুঝিয়েছেন। আপনি মনে মনে একটি বড় বৃত্ত কল্পনা করুন। এই বৃত্তটিকে আমরা দুটি ভাগে ভাগ করব। প্রথম ভাগ ক্ষমতা বা পাওয়ার, ওপর নিচ। বৃত্তের একদম ওপরে আছে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। যখন আপনি কারোর সাথে কথা বলেন এবং চালকের আসনে থাকেন, সিদ্ধান্ত নেন, তখন আপনি ওপরে আছেন। আর বৃত্তের একদম নিচে আছে ক্যাপিচুলেট বা নতি স্বীকার করা। যখন আপনি অন্যের কথা মেনে নেন, তর্ক না করে চুপ থাকেন, তখন আপনি নিচে আছেন। এখন খুব ভালো করে বুঝুন, উপরে থাকা বা নিচে থাকা কোনোটাই ভালো বা খারাপ নয়। একজন ভালো লিডারকে যেমন উপরে থাকতে হয় কন্ট্রোল, তেমনি একজন ভালো শ্রোতাকে নিচে থাকতে হয় লিসেন বা সাবমিট। সমস্যা হয় তখন যখন আমরা ভুল সময়ে ভুল জায়গায় থাকি। দ্বিতীয় ভাগ সম্পর্ক বা ইন্টিমেসি, ডান পাশ বাম পাশ। এবার বৃত্তটিকে আড়াআড়ি ভাগ করুন। ডান পাশে আছে কোঅপারেশন বা সহযোগিতা, অর্থাৎ আপনি বন্ধুসুলভ আচরণ করছেন, আপনি ইতিবাচক। আর বাম পাশে আছে কনফ্লিক্ট বা সংঘাত, অর্থাৎ আপনি নেতিবাচক, আপনি তর্ক করছেন বা নিজেকে গুটিয়ে রাখছেন। এই ওপর নিচ এবং ডান পাশ বাম পাশ, এই চারটি দিক মিলে তৈরি হয় চারটি ঘর বা চারটি বিশেষ স্বভাব। লেখকরা বোঝানোর সুবিধার্থে এই চারটি স্বভাবকে চারটি প্রাণীর সাথে তুলনা করেছেন। এই চারটি প্রাণী আমাদের সবার ভেতরেই বাস করে। আসুন সংক্ষেপে এই চারটি প্রাণীর সাথে পরিচিত হই। ১. টিরেক্স। এটি থাকে বৃত্তের বাম পাশে এবং ওপরে, অর্থাৎ এর হাতে ক্ষমতা আছে কন্ট্রোল, কিন্তু এটি ইতিবাচক নয় কনফ্লিক্ট। এরা আক্রমণাত্মক, তর্কবাজ এবং সবসময় নিজের মত প্রতিষ্ঠা করতে চায়। এরা হলো সেই বস যে চিৎকার করে বা সেই আত্মীয় যে সবসময় দোষ ধরে। ২. ইঁদুর। এটি থাকে বৃত্তের বাম পাশে কিন্তু নিচে। এরাও নেতিবাচক কনফ্লিক্ট, কিন্তু এদের হাতে ক্ষমতা নেই বা এরা ক্ষমতা প্রয়োগ করে না সাবমিশন। এরা সরাসরি ঝগড়া করে না, কিন্তু এরা সম্পর্ক এড়িয়ে চলে, কথা বলে না বা প্যাসিভ অ্যাগ্রেসিভ আচরণ করে। যখন আপনি রেগে গিয়ে চুপ করে থাকেন বা কারোর ফোন ধরা বন্ধ করে দেন, তখন আপনি ইঁদুরের মতো আচরণ করছেন। ৩. সিংহ। এটি থাকে বৃত্তের ডান পাশে এবং ওপরে। এদের হাতে ক্ষমতা আছে কন্ট্রোল, কিন্তু এরা বন্ধুসুলভ কোঅপারেশন। এরা হলো ভালো লিডার। এরা দায়িত্ব নেয়, পথ দেখায়, কিন্তু টিরেক্সের মতো আক্রমণ করে না। এরা আত্মবিশ্বাসী এবং সাপোর্টিভ। ৪. বানর। এটি থাকে বৃত্তের ডান পাশে এবং নিচে। এরা বন্ধুসুলভ এবং নমনীয় সাবমিশন। এরা মিশুক, উষ্ণ এবং অন্যের যত্ন নিতে পছন্দ করে। এরা অন্যের কথা শোনে এবং মানুষকে আপন করে নেয়। এখন এই বইয়ের মূল জাদুটি কোথায় জানেন? বেশিরভাগ মানুষ মনে করে ভালো কমিউনিকেশন মানে হলো সবসময় সিংহ বা বানর হয়ে থাকা। কিন্তু লেখকরা বলছেন একজন মাস্টার কমিউনিকেটর বা সম্পর্ক বিশেষজ্ঞ তিনি, যিনি এই চারটি প্রাণীরই রূপ ধারণ করতে পারেন প্রয়োজন অনুযায়ী। কখনো কখনো আপনাকে টিরেক্সের মতো কঠোর হতে হবে, যেমন পুলিশ যখন ক্রিমিনাল ধরে। আবার কখনো আপনাকে ইঁদুরের মতো নিজেকে গুটিয়ে নিতে হবে যখন পরিস্থিতি খুব উত্তপ্ত। কখনো আপনাকে সিংহের মতো লিড দিতে হবে, আবার কখনো বানরের মতো বন্ধু হতে হবে। সমস্যা হলো আমরা বেশিরভাগ মানুষ আমাদের অজান্তেই একটি নির্দিষ্ট স্বভাবে আটকে যাই। কেউ হয়তো সবসময় টিরেক্স হয়ে সবাইকে ধমকাতে থাকে, ফলে সবাই তাকে ঘৃণা করে। আবার কেউ সবসময় বানর হয়ে সবাইকে খুশি করতে চায়, ফলে সবাই তাকে দুর্বল ভাবে এবং ব্যবহার করে। আমাদের পরবর্তী সেগমেন্টগুলোতে আমরা একে একে এই চারটি প্রাণী বা স্টাইল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা শিখব কিভাবে চিনবেন আপনার সামনের মানুষটি এখন কোন স্টাইলে আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই স্টাইলের মানুষকে সামলানোর জন্য আপনাকে পাল্টা কোন স্টাইল ব্যবহার করতে হবে। কারণ টিরেক্সকে সামলানোর জন্য আপনি যদি টিরেক্স হয়ে যান, তবে মহাযুদ্ধ লেগে যাবে। আবার টিরেক্সের সামনে আপনি যদি শুধু ইঁদুরই হয়ে থাকেন, তবে সে আপনাকে পিষে ফেলবে। তাহলে উপায় কি? চলুন আমরা প্রথমে আলোচনা করি আমাদের তালিকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীটিকে নিয়ে, দ্য টিরেক্স। বন্ধুরা, আমরা এখন চারটি প্রাণীর মধ্যে সবচেয়ে কঠিন এবং ভুল বোঝা প্রাণীটি নিয়ে আলোচনা করব, টিরেক্স।
কমিউনিকেশন হুইল বা চাকার দিকে তাকালে দেখবেন টিরেক্স থাকে বাম পাশের ওপরের কোণায়। এর মানে হল এদের হাতে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল থাকে এবং এরা সংঘাত পছন্দ করে। টিরেক্স শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে জুরাসিক পার্কের সেই বিশাল ডাইনোসরের ছবি, যে সামনে যা পায় তাই গিলে ফেলে। আমাদের বাস্তব জীবনেও টিরেক্সরা অনেকটা এমনই। এরা সেই সব মানুষ যারা তর্ক করতে পছন্দ করে, গলার স্বর উঁচুতে রাখে এবং অন্যকে অপমান বা ছোট করতে দ্বিধা করে না। এরা চায় সবাই তাদের কথা শুনুক এবং ভয় পাক। কিন্তু এমিলি এবং লরেন্স অ্যালিসন তাদের বইতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তারা বলছেন টিরেক্স স্বভাবটি সম্পূর্ণ খারাপ নয়। এটি শুনে চমকে গেলেন তো? আসলে প্রতিটি স্বভাবের দুটি দিক আছে, একটি হেলদি বা সুস্থ দিক, আরেকটি টক্সিক বা বিষাক্ত দিক। সুস্থ টিরেক্স, হেলদি টিরেক্স। একজন সুস্থ টিরেক্স হলেন যিনি সোজা সাপটা কথা বলেন। তিনি সত্য কথা মুখের ওপর বলে দেন, কোনো ভনিতা করেন না। তিনি যুক্তিবাদী এবং তর্কে পারদর্শী। একজন ভালো আইনজীবী, একজন সত্যবাদী সাংবাদিক বা একজন সাহসী সমাজকর্মী, এরা সবাই সুস্থ টিরেক্সের উদাহরণ। এরা অন্যায়ের প্রতিবাদ করে। এদের কমিউনিকেশন স্টাইল হল ফ্র্যাঙ্কনেস বা স্পষ্টবাদিতা। বিষাক্ত টিরেক্স, টক্সিক টিরেক্স। সমস্যা হয় তখন যখন এই স্পষ্টবাদিতা মাত্রা ছাড়িয়ে যায়। বিষাক্ত টিরেক্সরা অন্যকে আঘাত করার জন্য কথা বলে। তারা সার্কাজম বা ব্যঙ্গ বিদ্রুপ ব্যবহার করে। তারা মানুষকে ভয় দেখায় এবং সব সময় নিজের জেদ বজায় রাখতে চায়। তাদের মূল মন্ত্র হল আমি ঠিক, তুমি ভুল। আপনি কিভাবে বুঝবেন আপনার সামনের মানুষটি এখন টিরেক্স মোডে আছে? খুব সহজ। যদি দেখেন কেউ আপনার উপর আঙুল তুলে কথা বলছে, আপনাকে কথা বলতে দিচ্ছে না, আপনার ছোট ভুল নিয়ে বড় সিন ক্রিয়েট করছে, তবে বুঝবেন আপনি এখন জুরাসিক পার্কে আছেন, টিরেক্সের সামনে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, একজন টিরেক্সকে আপনি কিভাবে সামলাবেন? এখানেই ৯৯% মানুষ ভুল করে। যখন কেউ আমাদের সাথে টিরেক্সের মতো আচরণ করে, আমরা সাধারণত দুই ধরনের প্রতিক্রিয়া দেখাই। এক, আমরাও টিরেক্স হয়ে যাই। সেই চিৎকার করলে আমরাও চিৎকার করি, সে অপমান করলে আমরাও পাল্টা অপমান করি। এর ফলাফল হয় ভয়াবহ। একে বলে ক্ল্যাশ অফ ইগোজ বা ইগোর লড়াই। এতে ঝগড়া বাড়ে কিন্তু সমাধান হয় না। ২, আমরা ইঁদুর বা মাউস হয়ে যাই। এটি আরও খারাপ। ভয়ে আমরা চুপ করে থাকি, ভাবি যে চুপ থাকলে সে শান্ত হবে। কিন্তু লেখকরা তাদের ইন্টারোগেশন রুমের অভিজ্ঞতায় দেখেছেন টিরেক্স স্বভাবের মানুষরা দুর্বলতা ঘৃণা করে। আপনি যত চুপ থাকবেন বা ভয় পাবেন, তারা আপনাকে তত বেশি আক্রমণ করবে। তারা ভাববে আপনি দুর্বল এবং আপনাকে দাবিয়ে রাখা সহজ। তাহলে সঠিক উপায় কি? এমিলি অ্যালিসন বলছেন টিরেক্সকে সামলানোর একমাত্র উপায় হল তার প্রতিপক্ষ না হয়ে তার আয়না হওয়া। আপনাকেও তার মতো কন্ট্রোল বা নিয়ন্ত্রণে থাকতে হবে, কিন্তু কনফ্লিক্ট বা ঝগড়া করা যাবে না। আপনাকে হতে হবে শান্ত কিন্তু দৃঢ়, কাম বাট অ্যাসার্টিভ। চলুন একটি উদাহরণ দিই। ধরুন আপনার বস সবার সামনে আপনার ওপর চিৎকার করছেন। তিনি টিরেক্স মোডে আছেন। আপনি যদি চুপ করে মাথা নিচু করে থাকেন ইঁদুরের মতো, তিনি আরও চিৎকার করবেন। আপনি যদি বলেন আপনি কেন চিৎকার করছেন, আপনার সাহস কি করে হলো, তবে আপনার চাকরি যাবে। এর বদলে আপনাকে ব্যবহার করতে হবে সুস্থ টিরেক্স বা সিংহের কৌশল। আপনি শান্ত গলায় চোখের দিকে তাকিয়ে বলবেন, স্যার, আমি বুঝতে পারছি আপনি প্রজেক্টের রেজাল্ট নিয়ে খুব বিরক্ত, এমপ্যাথি। কিন্তু আপনি যদি এভাবে চিৎকার করেন তবে আমরা সমস্যার সমাধান করতে পারব না। আপনি শান্ত হয়ে বসুন, আমি আপনাকে পুরো ডেটা বুঝিয়ে দিচ্ছি। কন্ট্রোল প্লাস কোঅপারেশন। লক্ষ্য করুন এখানে আপনি কি করলেন। ১, আপনি ভয় পেলেন না, নট মাউস। ২, আপনি পাল্টা আক্রমণ করলেন না, নট টক্সিক টিরেক্স। ৩, আপনি তার আবেগকে স্বীকার করলেন কিন্তু নিজের আত্মসম্মান বজায় রাখলেন। টিরেক্স স্বভাবের মানুষরা আসলে ভেতরে ভেতরে এমন কাউকে খোঁজে যাকে তারা শ্রদ্ধা করতে পারে। তারা যখন দেখে আপনি তাদের বুলিং বা ধমকে ভয় পাচ্ছেন না, বরং যুক্তি সহকারে কথা বলছেন, তখন তারা আপনাকেই সবচেয়ে বেশি সম্মান বা রেসপেক্ট দেবে। টেররিস্ট ইন্টারোগেশনেও লেখকরা একই কাজ করেন। যখন কোনো অপরাধী পুলিশকে গালিগালাজ করে বা হুমকি দেয়, তখন এমিলি অ্যালিসন পাল্টা হুমকি দেন না। তিনি শান্তভাবে বলেন, দেখো, তুমি রাগ দেখিয়ে সময় নষ্ট করছো। আমি এখানে সত্য জানতে। তুমি সহযোগিতা করলে তোমারই লাভ। এই শান্ত অথচ কঠোর মনোভাব অপরাধীর দম্ভ ভেঙে দেয়।
তাই পরের বার যখন আপনার জীবনে কোনো টিরেক্স আসবে, হোক সে আপনার বস বা রাগী জীবনসঙ্গী, ভয় পাবেন না। নিজের মেরুদণ্ড সোজা রাখুন, চোখের দিকে তাকান এবং সত্য কথাটা স্পষ্টভাবে বলুন। মনে রাখবেন, টিরেক্সকে বশে আনার চাবিকাঠি হল রেসপেক্ট বা শ্রদ্ধা অর্জন করা, দয়া ভিক্ষা করা নয়। কিন্তু সব মানুষ তো টিরেক্স নয়। কিছু মানুষ আছে যারা একদম উল্টো। তারা কথা বলে না, নিজেকে লুকিয়ে রাখে। এদের বলা হয় ইঁদুর বা দ্য মাউস। এদের সাথে ডিল করা টিরেক্সের চেয়েও কঠিন হতে পারে। কেন? সেটা জানব আমরা পরের সেগমেন্টে। বন্ধুরা, টিরেক্সের ঠিক উল্টো স্বভাবটি হল ইঁদুর বা দ্য মাউস। কমিউনিকেশন হুইলে এদের অবস্থান বাম পাশের নিচে। এর মানে হলো এরা সংঘাত বা কনফ্লিক্ট পছন্দ করে, অর্থাৎ এরা নেতিবাচক, কিন্তু এদের হাতে কোনো ক্ষমতা নেই বা এরা ক্ষমতা প্রয়োগ করতে চায় না, সাবমিশন। আমরা সাধারণত ভাবি যারা চুপচাপ থাকে বা ঝগড়া করে না তারা খুব ভালো মানুষ, তাদের সাথে সম্পর্ক তৈরি করা নিশ্চয়ই সহজ। কিন্তু এমিলি অ্যালিসন বলছেন একজন অভিজ্ঞ ইন্টারোগেটরের জন্য টিরেক্সের চেয়ে ইঁদুর স্বভাবের মানুষের কাছ থেকে কথা বের করা অনেক বেশি কঠিন। কেন? কারণ টিরেক্স অন্তত আপনার সাথে কথা বলে, হোক সেটা ঝগড়া, কিন্তু ইঁদুর আপনাকে এড়িয়ে চলে। তারা নিজেকে একটি খোলসের মধ্যে লুকিয়ে ফেলে। বিষাক্ত ইঁদুর, টক্সিক মাউস। একজন বিষাক্ত ইঁদুর স্বভাবের মানুষ সরাসরি না বলে না, কিন্তু কাজও করে না। একে বলা হয় প্যাসিভ অ্যাগ্রেসিভ আচরণ। ধরুন আপনি আপনার কলিগকে কোনো কাজ করতে বললেন, সে মুখে বলল আচ্ছা করব, কিন্তু করল না। আপনি ফোন করলে সে ধরে না বা অজুহাত দেয়। এরা দায়িত্ব নিতে ভয় পায়। যখন কোনো সমস্যা হয় এরা বলে আমি কিছু জানি না বা আমার কিছু করার ছিল না। এরা সম্পর্ক থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। সুস্থ ইঁদুর, হেলদি মাউস। তবে ইঁদুর স্বভাবের একটি খুব সুন্দর দিকও আছে। সুস্থ ইঁদুর স্বভাবের মানুষরা অত্যন্ত বিনয়ী হয়। তারা ভালো শ্রোতা, তারা ভেবেচিন্তে কথা বলে, তারা কখনো অন্যের ওপর নিজের মত চাপিয়ে দেয় না। এরা শান্তিপ্রিয় এবং নিজের কাজ নীরবে করে যেতে পছন্দ করে। আপনি কিভাবে বুঝবেন আপনার সামনের মানুষটি ইঁদুর মোডে আছে? যদি দেখেন কেউ আপনার সাথে আই কন্ট্যাক্ট করছে না, খুব ছোট ছোট উত্তরে কথা বলছে, যেমন না, জানি না, নার্ভাস হয়ে আছে বা বারবার প্রসঙ্গ এড়াতে চাইছে, তবে বুঝবেন আপনি এখন ইঁদুরের সামনে আছেন। একজন ইঁদুরকে কিভাবে সামলাবেন? এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটি করি। যখন কেউ চুপ থাকে বা কথা বলে না, আমরা অধৈর্য হয়ে যাই। আমরা তখন টিরেক্স হয়ে যাই। আমরা বলি কথা বলছো না কেন, মুখে কি কুলু পিটেছ, আমি কতবার ফোন করেছি। অথবা আমরা সিংহ হয়ে যাই এবং তাদের জোর করে সাহায্য করতে চাই। আরে ভয় পেও না, আমাকে বলো, আমি সব ঠিক করে দেব। কিন্তু লেখকরা বলছেন ইঁদুর স্বভাবের মানুষের সাথে উচ্চস্বরে কথা বলা বা অতিরিক্ত উৎসাহ দেখানো দুটোই ভুল। এতে তারা আরও বেশি ভয় পেয়ে গর্তে ঢুকে যাবে। ইঁদুরকে গর্ত থেকে বের করার উপায় হল ধৈর্য এবং নিরাপত্তা, পেশেন্স অ্যান্ড সেফটি। আপনাকে হতে হবে বানর এবং সুস্থ ইঁদুরের সংমিশ্রণ। 1. স্পেস দিন, তাকে চাপ দেবেন না, তাকে সময় দিন। ইন্টারোগেশন রুমে যখন কোনো অপরাধী চুপ করে থাকে, এমিলি অ্যালিসন মাঝে মাঝে 10-15 মিনিট কোনো কথাই বলেন না, শুধু চুপচাপ বসে থাকেন। এই নীরবতা ইঁদুরকে কমফর্ট বা স্বস্তি দেয়। সে ভাবে এই লোকটা আমাকে জোর করছে না। ছোট প্রশ্ন করুন, তাদের কাছে বড় ব্যাখ্যা চাইবেন না। তোমার দিন কেমন কাটলো? এই প্রশ্নের উত্তর দেওয়া তাদের জন্য কঠিন। এর বদলে জিজ্ঞেস করুন, আজ লাঞ্চে কি খেলে? ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে দিতে তাদের জড়তা কেটে যায়। নিচু স্বরে কথা বলুন, আপনার গলার স্বর নামিয়ে আনুন, বডি ল্যাঙ্গুয়েজ রিল্যাক্সড রাখুন। তাদের বোঝান যে আপনি তাদের বিচার বা জাজ করছেন না। একটি উদাহরণ দিই। ধরুন আপনার টিনেজার সন্তান কিছুতেই স্কুল বা বন্ধুদের ব্যাপারে কথা বলছে না, ইঁদুর হয়ে আছে। আপনি যদি বলেন তোমাকে বলতেই হবে কি হয়েছে, টিরেক্স অ্যাপ্রোচ, সে দরজা বন্ধ করে দেবে। এর বদলে আপনি তার পাশে গিয়ে বসুন, টিভি বা মোবাইল দেখতে দেখতে আনমনে বলুন, আজ আমার দিনটা খুব বাজে ছিল, তোমারও কি তাই? এরপর চুপ থাকুন, কোনো উত্তর আশা করবেন না। দেখবেন কিছুক্ষণ পর সে নিজেই হয়তো বলবে, আমার এক বন্ধু আজ আমার সাথে ঝগড়া করেছে। ব্যাস, তালা খুলে গেছে। লেখকরা বলছেন ইঁদুর স্বভাবের মানুষের সবচেয়ে বড় ভয় হল ভুল কিছু বলে ফেলা বা সমালোচিত হওয়া। আপনি যখন তাদের সেই ভয়ের জায়গাটা নিরাপদ করে দেবেন, তখন দেখবেন সেই লাজুক ইঁদুরটি আপনার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করছে। সুতরাং ইঁদুরের সাথে টিরেক্স হবেন না। তাদের ধমক দিয়ে নয়, বরং বিশ্বাস দিয়ে জয় করতে হয়। এতক্ষণ আমরা জানলাম দুটি নেতিবাচক বা কনফ্লিক্ট স্টাইল। এবার আমরা যাব চাকার ডান পাশে, যেখানে আছে ইতিবাচক সম্পর্ক। আর এর প্রথমেই যার সাথে আমাদের দেখা হবে সে হলো বনের রাজা, সিংহ বা দ্য লায়ন।
একজন ভালো লিডার হতে গেলে সিংহের স্বভাব বোঝা কেন জরুরি চলুন জেনে নিই পরের সেগমেন্টে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কমিউনিকেশন হুইলের ডান পাশের উপরের অংশে। এখানে বাস করে সিংহ বা দ্য লায়ন। সিংহের বৈশিষ্ট্য হল এদের হাতে ক্ষমতা বা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল থাকে, কিন্তু এরা টিরেক্সের মতো ঝগড়াটে নয়, এরা সহযোগিতাপূর্ণ। সহজ কথায়, সিংহ হল সেই আদর্শ নেতা বা লিডার যাকে সবাই ভালোবাসে এবং শ্রদ্ধা করে। সুস্থ সিংহ বা হেলদি লায়ন। একজন সুস্থ সিংহ দায়িত্ব নিতে ভয় পায় না। যখন কোনো ক্রাইসিস বা সমস্যা আসে, তখন সবাই যখন দিশেহারা হয়ে যায়, সিংহ তখন সামনে এসে বলে, চিন্তা করো না, আমি আছি, আমাদের এখন এই কাজটি করতে হবে। তারা দিক নির্দেশনা দেয়, সিদ্ধান্ত নেয়, কিন্তু অন্যকে ছোট করে না। একজন ভালো মেন্টর, একজন কেয়ারিং বাবা মা বা একজন দক্ষ সিইও, এরা সবাই সুস্থ সিংহের উদাহরণ। বিষাক্ত সিংহ বা টক্সিক লায়ন। কিন্তু সিংহেরও একটি অন্ধকার দিক আছে। যখন একজন নেতা মনে করে আমিই সব জানি বা আমার কথাই শেষ কথা, তখন সে বিষাক্ত সিংহে পরিণত হয়। এরা মুখে হয়তো মিষ্টি কথা বলে, কিন্তু এরা অন্যের মতামতকে গ্রাহ্য করে না। এরা মাইক্রো ম্যানেজ করে, অর্থাৎ অন্যের কাজে নাক গলায়। এরা চায় সবাই তাদের প্রশংসা করুক। বিষাক্ত সিংহরা মনে করে তারা ছাড়া পৃথিবী অচল। আপনি কিভাবে বুঝবেন আপনার সামনের মানুষটি সিংহ মোডে আছে? যদি দেখেন কেউ খুব আত্মবিশ্বাসের সাথে কথা বলছে, মিটিংয়ে নেতৃত্ব দিচ্ছে বা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে না, বরং বোঝাচ্ছে, তবে সে সিংহ। আর যদি দেখেন সে সারাক্ষণ নিজের কৃতিত্বের গল্প বলছে, তবে বুঝবেন সে বিষাক্ত সিংহ। একজন সিংহকে কিভাবে সামলাবেন? সিংহের সাথে ডিল করার সময় আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা তাদের সাথে প্রতিযোগিতা করতে যাই। ধরুন আপনার বস একজন সিংহ, তিনি একটি প্ল্যান দিলেন। আপনি যদি সবার সামনে বলেন, না বস, আপনার প্ল্যানটি ভুল, আমারটা শুনুন, তাহলে আপনি তার ইগোতে আঘাত করলেন। সিংহ তখন টিরেক্স হয়ে আপনাকে আক্রমণ করবে। আবার আপনি যদি ইঁদুর হয়ে যান, অর্থাৎ শুধু জি স্যার করেন, তবে সিংহ আপনাকে পছন্দ করবে ঠিকই, কিন্তু শ্রদ্ধা করবে না। সে ভাববে আপনি মেরুদণ্ডহীন। সিংহকে সামলানোর সেরা উপায় হল বানর হওয়া, কিন্তু বুদ্ধিমত্তার সাথে। ১. তাদের সক্ষমতাকে স্বীকৃতি দিন। সিংহরা চায় মানুষ জানুক যে তারা দক্ষ, তাই শুরুতেই তাদের প্রশংসা করুন। তেলবাজি নয়, জেনুইন প্রশংসা। ভাই, গত ইভেন্টটি আপনি যেভাবে সামলেছেন তা দারুণ ছিল। এটি তাদের ইগোকে শান্ত রাখে। ২. চ্যালেঞ্জ নয়, সাজেশন দিন। তাদের ভুল ধরিয়ে দেবেন না, বরং বলুন, বস, আপনার আইডিয়াটা দারুণ, এর সাথে যদি আমরা এই ছোট্ট পয়েন্টটা যোগ করি, তবে এটি আরও শক্তিশালী হবে। অর্থাৎ আপনি তার আইডিয়াকেই আরও ভালো বানাচ্ছেন, এই ভাব দেখান। ৩. নিজেদের দক্ষতা দেখান। সিংহরা দুর্বলদের পছন্দ করে না, তাই নিজের কাজ দিয়ে প্রমাণ করুন আপনিও দক্ষ, কিন্তু খেয়াল রাখবেন যেন আপনার দক্ষতা তাকে ছাপিয়ে না যায়, অন্তত প্রকাশ্যে। লেখকরা একটি মজার উদাহরণ দিয়েছেন। ইন্টারোগেশন রুমে যখন কোনো গ্যাং লিডার বা মাফিয়া বসকে আনা হয়, তখন সে থাকে সিংহের মতো। সে পুলিশকে পাত্তাই দেয় না, সে ভাবে সেই রাজা। তখন এমিলি অ্যালিসন তার সাথে টিরেক্স হয়ে ঝগড়া করেন না, তিনি বরং তাকে সম্মান দেখান। তিনি বলেন, আমি জানি তোমার এলাকায় সবাই তোমাকে মানে, তুমি চাইলে এই সমস্যাটি সমাধান করতে পারো। যখন সেই অপরাধী দেখে যে পুলিশ তাকে সম্মান দিচ্ছে এবং তার ক্ষমতার স্বীকৃতি দিচ্ছে, তখন সে খুশি হয়ে সহযোগিতা করা শুরু করে। তাই মনে রাখবেন, সিংহের সাথে ইগোর লড়াইয়ে যাবেন না, তাকে সিংহাসনে বসতে দিন, কিন্তু মন্ত্রী হয়ে আপনি পেছন থেকে কলকাঠি নাড়ুন। এটাই হলো সিংহকে বসে আনার আর্ট। কিন্তু এতক্ষণ আমরা যাদের নিয়ে কথা বললাম, তারা সবাই কোনো না কোনোভাবে কন্ট্রোল বা ক্ষমতার চর্চা করে। কিন্তু এমন মানুষ কি নেই যারা ক্ষমতা চায় না, শুধু ভালোবাসা চায়? হ্যাঁ, আছে। তারা হলো আমাদের তালিকার শেষ প্রাণী, বানর বা দ্য মাঙ্কি। চলুন এদের সম্পর্কে জেনে নিই পরের সেগমেন্টে। বন্ধুরা, আমাদের তালিকার শেষ প্রাণীটি হল বানর বাদাম মাঙ্কি। কমিউনিকেশন হুইলের ডান পাশের নিচের কোণায় এদের অবস্থান। এর মানে হল এরা সহযোগিতাপূর্ণ, কোঅপারেশন, কিন্তু এরা নেতৃত্ব দিতে চায় না, বরং অন্যের কথা শুনতেই বা মানতে পছন্দ করে, সাবমিশন। বানর স্বভাবের মানুষরা হলো সেই সব বন্ধু যারা আড্ডার প্রাণ। এরা মিশুক, উষ্ণ এবং মানুষকে আপন করে নিতে ওস্তাদ। এরা চায় সবাই মিলেমিশে থাকুক। সুস্থ বানর, হেলদি মাঙ্কি। একজন সুস্থ বানর হলো সেরা টিম প্লেয়ার। এরা অন্যের যত্ন নেয়, কেউ বিপদে পড়লে সবার আগে এগিয়ে আসে। এরা ভালো শ্রোতা এবং সহমর্মী। এমিলি অ্যালিসন বলছেন, বন্ধুরা, আমাদের তালিকার শেষ প্রাণীটি হল বানর বাদাম মাঙ্কি। কমিউনিকেশন হুইলের ডান পাশের নিচের কোণায় এদের অবস্থান।
এর মানে হলো এরা সহযোগিতাপূর্ণ কোঅপারেশন, কিন্তু এরা নেতৃত্ব দিতে চায় না, বরং অন্যের কথা শুনতেই বা মানতে পছন্দ করে সাবমিশন। বানর স্বভাবের মানুষরা হলো সেই সব বন্ধু যারা আড্ডার প্রাণ। এরা মিশুক, উষ্ণ এবং মানুষকে আপন করে নিতে ওস্তাদ। এরা চায় সবাই মিলেমিশে থাকুক। সুস্থ বানর, হেলদি মাঙ্কি। একজন সুস্থ বানর হলো সেরা টিম প্লেয়ার। এরা অন্যের যত্ন নেয়, কেউ বিপদে পড়লে সবার আগে এগিয়ে আসে। এরা ভালো শ্রোতা এবং সহমর্মী। এমিলি অ্যালিসন বলছেন, একটা ভালো ইন্টারোগেশনের চাবিকাঠি হলো এই বানর হওয়া। যখন আপনি কাউকে বোঝান যে আপনি তার বন্ধু, আপনি তাকে জাজ করছেন না, তখনই সে আপনাকে বিশ্বাস করে। বিষাক্ত বানর, টক্সিক মাঙ্কি। কিন্তু বানরেরও খারাপ দিক আছে। বিষাক্ত বানররা অতিরিক্ত বন্ধুত্ব দেখায়। এরা অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলায়। এরা না বলতে পারে না, তাই নিজের ক্ষতি করে অন্যকে খুশি করতে চায়। আবার কেউ কেউ আছে যারা বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনাকে ম্যানিপুলেট করে। এরা হাসতে হাসতে আপনার ক্ষতি করতে পারে। আপনি কিভাবে বুঝবেন আপনার সামনের মানুষটি বানর মোডে আছে? যদি দেখেন কেউ খুব হাসি খুশি আপনাকে চা কফি অফার করছে, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করছে বা খুব দ্রুত আপনার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছে, তবে সে বানর। একজন বানরকে কিভাবে সামলানোর? বানরের সাথে ডিল করা সবচেয়ে সহজ, আবার কখনো কখনো বিরক্তিকর হতে পারে। বানরের সাথে যদি আপনি টিরেক্স হন, কঠোর ব্যবহার করেন, তবে তারা খুব কষ্ট পাবেন এবং আপনার বিরুদ্ধে চলে যাবেন। বানরের সাথে যদি আপনি ইঁদুর হন, তবে কোনো কাজই হবে না, শুধু আড্ডা হবে। বানরকে সামলানোর সেরা উপায় হল সিংহ হওয়া। ১. উষ্ণতা বজায় রাখুন, বি ওয়ার্ম। বানররা রুক্ষ ব্যবহার পছন্দ করে না, তাই হাসি মুখেই কথা বলুন, তাদের সাথে একটু গল্প করুন। সীমানা নির্ধারণ করুন, সেট বাউন্ডারিজ, কিন্তু গল্পের ফাঁদে পা দেবেন না। বানররা কাজের কথা ভুলে গল্প করতে পছন্দ করে, তাই আপনাকে সিংহের মতো নিয়ন্ত্রণ নিতে হবে। বলুন, তোমার গল্পটা দারুণ, চলো কাজটা শেষ করে আবার কথা বলি। কাজের দায়িত্ব দিন। বানররা সাহায্য করতে পছন্দ করে, তাদের বলুন, তুমি তো সবার সাথে মিশতে পারো, তুমি এই টিমটা ম্যানেজ করো। তারা খুশি হয়ে কাজটা করবে। ইন্টারোগেশন রুমেও যখন কোনো অপরাধী বানর স্টাইলে কথা বলে, অর্থাৎ অপ্রয়োজনীয় গল্প করে বা পুলিশকে বোকা বানানোর চেষ্টা করে, তখন এমিলি অ্যালিসন কঠোর না হয়েও নিয়ন্ত্রণ নিয়ে নেন। তিনি বলেন, তোমার কথা শুনতে আমার ভালোই লাগছে, কিন্তু আমাদের হাতে সময় কম, এসো আসল কথাটা সেরে ফেলি। তাহলে বন্ধুরা, আমরা 4টি প্রাণী সম্পর্কে জানলাম। টিরেক্স, রাগী, আক্রমণাত্মক, মোকাবিলা করতে হবে শান্ত ও দৃঢ় হয়ে। ইঁদুর, লাজুক, ভীতু, মোকাবিলা করতে হবে ধৈর্য ও নিরাপত্তা দিয়ে। সিংহ, লিডার, অহংকারী, মোকাবিলা করতে হবে সম্মান ও বুদ্ধি দিয়ে। বানর, বন্ধুসুলভ, বাচাল, মোকাবিলা করতে হবে ভালোবাসা ও সীমানা দিয়ে। এখন প্রশ্ন হল, আপনি কিভাবে এই 4টি রূপ নিজের মধ্যে ধারণ করবেন? এর জন্য লেখকরা একটি জাদুকরী ফর্মুলা দিয়েছেন, তার নাম হিয়ার প্রিন্সিপাল। এটি এমন একটা টুল যা দিয়ে আপনি যে কোনো তালা খুলতে পারবেন। চলুন আমাদের ভিডিওর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাই, হিয়ার প্রিন্সিপাল। বন্ধুরা, আমরা 4টি স্বভাব সম্পর্কে জানলাম, কিন্তু বাস্তব জীবনে যখন ঝগড়া লাগে বা পরিস্থিতি উত্তপ্ত হয়, তখন আমাদের মাথা কাজ করে না। তখন আমরা ভুলে যাই কে টিরেক্স আর কে সিংহ। তখন আমাদের দরকার হয় একটি কুইক সলিউশন বা টুল। এমিলি এবং লরেন্স অ্যালিসন তাদের 20 বছরের গবেষণায় দেখেছেন যে কোনো কঠিন কথোপকথন বা নেগোসিয়েশন সফল করার জন্য মাত্র 4টি উপাদানের প্রয়োজন। একে তারা সংক্ষেপে নাম দিয়েছেন হিয়ার, HEAR। H, অনেস্টি বা সততা। E, এমপ্যাথি বা সহমর্মিতা। A, অটোনমি বা স্বাধীনতা। আর, রিফ্লেকশন বা প্রতিফলন। আসুন একে একে দেখি এগুলো কিভাবে কাজ করে। 1. H, অনেস্টি বা সততা। বেশিরভাগ মানুষ মনে করে কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে হলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা দরকার, একটু মিথ্যা বা ম্যানিপুলেশন করা দরকার। কিন্তু লেখকরা বলছেন, না, র্যাপোর্ট তৈরির প্রথম শর্ত হল সততা। আপনাকে নিষ্ঠুর হতে হবে না, কিন্তু আপনাকে স্পষ্ট হতে হবে। ধরুন আপনার এমপ্লয়ি খারাপ কাজ করেছে, তাকে খুশি করার জন্য মিথ্যা প্রশংসা করবেন না, আবার তাকে অপমানও করবেন না। সরাসরি বলুন, তোমার এই কাজটিতে ভুল হয়েছে এবং এর জন্য আমাদের ক্ষতি হচ্ছে। সত্য কথা বললে মানুষ আপনাকে বিশ্বাস করবে, আর বিশ্বাস ছাড়া সম্পর্ক হয় না। 2. ই, এমপ্যাথি বা সহমর্মিতা। সহমর্মিতা মানে এই নয় যে আপনাকে অন্যের সব কাজ সমর্থন করতে হবে। একজন টেররিস্টের সাথে কথা বলার সময় এমিলি অ্যালিসন তার কাজকে ঘৃণা করেন, কিন্তু তিনি বোঝার চেষ্টা করেন কেন সে এই কাজটি করল। এমপ্যাথি মানে হল অন্যের জুতোয় পা গলিয়ে দেখা।
যখন আপনার স্ত্রী বা স্বামী আপনার সাথে চিৎকার করছে তখন তার কথার বিষয়বস্তু না দেখে তার পেছনের আবেগটা দেখুন। সে কি খুব ক্লান্ত? সে কি খুব ভয়ে আছে? যখন আপনি বলবেন, আমি বুঝতে পারছি তুমি খুব চাপে আছো, তখনই অর্ধেক যুদ্ধ জয় হয়ে যাবে। 3. অটোনমি বা স্বাধীনতা। এটি হলো এই বইয়ের সবচেয়ে শক্তিশালী কনসেপ্ট। মানুষ জন্মগতভাবে স্বাধীনচেতা। কেউ যখন আমাদের জোর করে কিছু করতে বলে, আমাদের মস্তিষ্ক বিদ্রোহ করে। একে বলে সাইকোলজিক্যাল রিঅ্যাক্ট্যান্স। টিরেক্সরা এই ভুলটিই করে, তারা জোর করে। কিন্তু আপনি যদি উল্টোটা করেন, যদি আপনি বলেন, দেখো আমি তোমাকে বুদ্ধি দিতে পারি, কিন্তু সিদ্ধান্তটা তোমার, তখন জাদুর মতো কাজ হয়। যখনই আপনি মানুষকে না বলার অধিকার দেন, তখনই তারা হ্যাঁ বলার জন্য প্রস্তুত হয়। কারণ তখন তারা নিরাপদ বোধ করে। তারা ভাবে, আমার হাতে নিয়ন্ত্রণ আছে। 4. রিফ্লেকশন বা প্রতিফলন। এটি হলো শোনার আর্ট। মানুষ কথা বলে কিন্তু শোনে না। রিফ্লেকশন মানে হলো অন্যের কথাটি নিজের ভাষায় তাকে ফেরত দেওয়া। ধরুন আপনার বন্ধু বলছে, আমি আর এই চাকরি করতে পারছি না, বস খুব প্যারা দিচ্ছে। আপনি যদি বলেন, আরে বাদ দে, অন্য চাকরি খোঁজ, তবে সে ভাববে আপনি তাকে বুঝলেন না। কিন্তু আপনি যদি বলেন, তার মানে তোমার বস তোমাকে খুব প্রেসারে রেখেছে এবং তুমি খুব ফ্রাস্ট্রেটেড, তাই তো? তখন সে বলবে, হ্যাঁ ঠিক তাই। এই যে হ্যাঁ বলল, এতেই তার সাথে আপনার কানেকশন তৈরি হলো। সে বুঝল আপনি তাকে শুনেছেন। হিয়ার প্রিন্সিপালের ব্যবহার। পরের বার যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়বেন, তখন এই চেকলিস্টটি মনে করুন। আমি কি সৎ আছি? অনেস্টি। আমি কি তার আবেগ বুঝতে পারছি? এমপ্যাথি। আমি কি তাকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিচ্ছি? অটোনমি। আমি কি তার কথা তাকে শুনিয়ে কনফার্ম করছি? রিফ্লেকশন। এই 4টি উপাদান যদি আপনার কথায় থাকে, তবে আপনি বিশ্বের যে কোনো মানুষের সাথে, সে যত বড়ই টিরেক্স বা সিংহ হোক না কেন, সম্পর্ক তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে। এই পুরো বই থেকে আমরা কি শিখলাম এবং কিভাবে এটি আপনার জীবন বদলে দিতে পারে, তা জানব আমাদের শেষ এবং কনক্লুডিং সেগমেন্টে। বন্ধুরা, আমরা আমাদের দীর্ঘ আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা এমিলি এবং লরেন্স অ্যালিসনের র্যাপোর্ট বইটি থেকে যা শিখলাম, তা শুধু কিছু টেকনিক নয়, এটি একটি জীবন দর্শন। আসুন এক নজরে দেখে নেই আমাদের জার্নিটা। 1. আমরা জেনেছি র্যাপোর্ট মানে সবাইকে খুশি করা নয়, বরং সততা এবং সহমর্মিতার সাথে সংযোগ তৈরি করা। 2. আমরা শিখেছি 4টি অ্যানিম্যাল স্টাইল। টিরেক্স যারা রাগী, তাদের সাথে শান্ত ও দৃঢ় থাকতে হবে। ইঁদুর যারা লাজুক, তাদের ধৈর্য ও স্পেস দিতে হবে। সিংহ যারা লিডার, তাদের সম্মান ও বুদ্ধি দিয়ে সামলাতে হবে। বানর যারা বন্ধু, তাদের ভালোবাসা ও সীমানা দিয়ে চালাতে হবে। এবং সবশেষে আমরা পেয়েছি হিয়ার প্রিন্সিপাল, সততা, সহমর্মিতা, স্বাধীনতা এবং প্রতিফলন। এখন একটু চোখ বন্ধ করে ভাবুন, এই ভিডিওটি দেখার আগে আপনার জীবন কেমন ছিল? হয়তো বসের সাথে কথা বলতে ভয় পেতেন, হয়তো জীবনসঙ্গীর সাথে ছোটখাটো ঝগড়া বড় আকার ধারণ করত, হয়তো আপনি ভাবতেন, কেন কেউ আমাকে বোঝে না? আর এখন আপনার হাতে চাবি আছে। কাল সকালে যখন আপনি অফিসে যাবেন বা কোনো কঠিন পরিস্থিতিতে পড়বেন, আপনি আর আগের মতো রিয়্যাক্ট করবেন না। আপনি এখন মানুষের চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারবেন, ও উনি তো এখন টিরেক্স মোড়ে আছেন, এবং আপনি মুচকি হেসে তাকে শান্ত করে ফেলতে পারবেন। আপনি আপনার লাজুক কলিগকে ইঁদুরের গর্ত থেকে বের করে আনতে পারবেন। আপনি আপনার রাগী কাস্টমারকে নিজের ফ্যান বানিয়ে ফেলতে পারবেন। একজন সাধারণ মানুষ ঝগড়া করে যেতে, কিন্তু একজন মাস্টার কমিউনিকেটর যেমন আপনি হতে চলেছেন, ঝগড়া না করেই সম্পর্ক যেতে। এই বইয়ের কোন প্রাণীটি বা স্টাইলটি আপনার সাথে সবচেয়ে বেশি মিলে যায়? আপনি কি টিরেক্সের মতো রাগী নাকি বানরের মতো মিশুক? কমেন্টে আমাদের জানান, আমি প্রতিটি কমেন্ট পড়ব। আর যদি মনে করেন এই নলেজগুলো আপনার উপকারে এসেছে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার এটি খুব দরকার। বুক এক্সপ্লোরারের সাথে থাকার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, বই শুধু পড়ার জন্য নয়, বই জীবন বদলানোর জন্য। দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো বইয়ের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সবার সাথে র্যাপোর্ট তৈরি করুন। ধন্যবাদ।